আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আইসিটি ক্লাসে। বরাবরের মতো আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে, তোমাদের আইসিটি ক্লাস নিয়ে। আজকে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির যেই প্রথম অধ্যায়, সেটার সপ্তম এবং অষ্টম পাঠে আছি। ঠিক আছে, অষ্টম পাঠ কেন এটা পরবর্তীতে আমরা বুঝবো। ঠিক আছে, অষ্টম পাঠ আমি এখানে একটু অষ্টম পাঠটা কেন বলছি এটা পরবর্তীতে আমরা বুঝবো। তোমাদের একটি কাজ আছে, আসলে এটা একক কাজ হবে, সেটার জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করে থাকো কিন্তু। ঠিক আছে, যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের শ্রেণীর শুরুতে যেই কাজটি করে থাকি সেটা হচ্ছে আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা। আজকে ওই কাজটি করব যে শ্রেণীকক্ষের মূল্যবোধ আমরা আগে চর্চা করব, তারপরে কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। শ্রেণীকক্ষের মূল্যবোধ আমরা 5টি মূল্যবোধ সবসময় চর্চা করে থাকি। সেই 5টি কি? প্রথমটি, প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। দলগত এবং জোড়ায় কাজ করার সময় একে অন্যকে সাহায্য করব বা সাহায্য করার মানসিকতা আমাদের থাকতে হবে। 3 নম্বর মূল্যবোধ হচ্ছে কেউ কষ্ট পায় এমন কোনো কাজ বা এমন কোনো মন্তব্য কখনো আমরা আমাদের শ্রেণীকক্ষে করব না। কেউ কোনো বিষয়ে অস্বস্তি বোধ করলে তা শোনা বা দেখার চেষ্টা করব না। এবং অন্যের কথা আমরা একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমাদের কি কি শিক্ষা উপকরণ প্রয়োজন? আজকের ক্লাসে আমাদের আইসিটি বই এবং আইসিটি খাতার প্রয়োজন, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার এবং রঙিন কলমের প্রয়োজন। আমরা জানি যে এইগুলো কিন্তু আমাদের প্রায় প্রতিটি ক্লাসেই একই ধরনের যে শিক্ষা উপকরণ সেটার প্রয়োজন হয়ে থাকে। এর পরবর্তীতে যদি আমি কখনো আরও বেশি কিছু উপকরণ প্রয়োজন হয় সেটা আমি মেনশন করে দিব আগের দিন ক্লাসেই। ঠিক আছে, সেটা কিন্তু তোমরা সাথে করে নিয়ে অবশ্যই আনবা। প্রিয় শিক্ষার্থী, চলো আজকের সেশন বা আজকের ক্লাস সেটা শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের রিক্যাপ করে ফেলি যে গত ক্লাসে আমরা কি কি করেছিলাম। আমরা গত ক্লাসের শুরুতে শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম। আমরা শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান ও গবেষণা ও কৃষিক্ষেত্রে আইসিটির ব্যবহার সম্পর্কে জেনেছিলাম, একক কাজ করেছিলাম এবং বাড়ির কাজ বুঝে নিয়েছিলাম। সর্বশেষে আত্মপর্যালোচনা করে আমরা আমাদের শ্রেণীকক্ষের মানে আমাদের যে ক্লাস কার্যক্রম সেটা শেষ করেছিলাম। এসো এখন আমরা আমাদের বাড়ির কাজ যাচাই করব। গত ক্লাসে আমি তোমাদের একটি রচনা লিখতে দিয়েছিলাম। কিসের উপরে? দৈনন্দিন জীবনে আইসিটি, এটার উপরে একটি রচনা লিখতে দিয়েছিলাম। সেটি এখন আমরা চেক করব যে তোমরা কিভাবে লিখে এনেছো, কতটুকু লিখেছো বা কতটুকু তোমরা বুঝেছো। সম্মানিত ফ্যাসিলিটেটর, গত ক্লাসে আপনারা যেভাবে এটি চেক করেছিলেন, আজকেও আপনারা আপনাদের বাড়ির কাজগুলো দয়া করে এইভাবে চেক করে নেবেন, শিক্ষার্থীরা সঠিকভাবে বাড়ির কাজ করে আনলো কি না। প্রিয় শিক্ষার্থী, এখন এসো তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে। আগের পাঠগুলোতে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় তার অনেকগুলো উদাহরণ আমরা দেখেছি। শুধু তাই নয়, তোমাদের মনে করে দেওয়া হয়েছে যে এই উদাহরণগুলোই কিন্তু সব উদাহরণ নয়, এগুলো ছাড়াও আরও অনেক উদাহরণ আছে যার কথা আসলে বলা হয়নি। তোমাদের কিন্তু একটি একক কাজের মাধ্যমে বলেছিলাম যে তোমরা কিছুটা লিখে ফেলো, নিশ্চয়ই তোমাদের মনে আছে। প্রিয় শিক্ষার্থী, এই পাঠে তোমাদের সাথে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। আমরা কিন্তু এর আগে দেখেছি যে কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির ব্যবহার কোথায় কোথায় হচ্ছে সেটা সম্পর্কে আমরা গত পাঠগুলোতে দেখেছি। আজকে কি করতে যাচ্ছি? আজকে আইসিটির গুরুত্বটা কি, সেই গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, আগের পাঠগুলো যারা মন দিয়ে পড়েছো তারা নিশ্চয়ই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বের ব্যাপারটা নিজেরাই অনুমান করতে পারছো। ঠিক আছে, নিজেরাই অনুমান করতে পারছো যে আসলে আমার সাথে যারা আগের ক্লাসগুলোতে যারা ছিলে তারা কিন্তু অলরেডি বুঝতে পারছো যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আসলে আমাদের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে প্রযুক্তির এতগুলো ব্যবহার রয়েছে সেটি যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে কোনটা গুরুত্বপূর্ণ হবে? প্রশ্নটা তোমাদের কাছে আমি ছুড়ে দিলাম যে প্রযুক্তির এত ব্যবহার, চারিদিকে তাকালেই এই প্রযুক্তির ব্যবহার, সেটা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে গুরুত্বপূর্ণ কোনটা? তাহলে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি হচ্ছে আমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে, শুধু যে অনেকগুলোর ব্যবহার রয়েছে বিষয়টি কিন্তু তা নয়।
প্রত্যেকটা ব্যবহারের বেলাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিন্তু পুরো ক্ষেত্রেই সম্পূর্ণ নতুন একটা রূপ ধারণ করতে পারে। মানে এটার এত বেশি ডাইভার্সিটি, এত বেশি রূপ, এত বৈচিত্র্য, ঠিক আছে, যে শুধু যে এটার ভিন্ন ভিন্ন রূপ রয়েছে বিষয়টি তা নয়, মানে একেবারে স্বতন্ত্র রূপ রয়েছে। এখানে দেখছো তোমরা কথাটা কি বলছে, যে শুধু যে অনেকগুলো ব্যবহার রয়েছে বিষয়টা তা নয়, শুধু অনেক ব্যবহার বিষয়টা তা নয়, প্রত্যেকটা ব্যবহারের বেলাতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু পুরো ক্ষেত্রকেই সম্পূর্ণ নতুন একটা রূপ দিয়ে ফেলতে পারে। পুরো ক্ষেত্রকে নতুন, মনে করো ওই যে শিক্ষা ক্ষেত্রে একটা ভিন্ন একটা রূপ আছে, ভিন্ন একটা ডাইমেনশন, আবার চিকিৎসা ক্ষেত্রে ভিন্ন আর একটা ডাইমেনশন, আবহাওয়ার ক্ষেত্রে ভিন্ন ডাইমেনশন, কৃষির ক্ষেত্রে ভিন্ন ডাইমেনশন, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এর ডাইমেনশনগুলো একেবারেই পুরোই ভিন্ন, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, সত্যি কথা বলতে কি পৃথিবী এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা যদি আমাদের জীবনের কার্যক্রমগুলো তথ্য আর যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে না করি তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব। আমরা যদি চাই যে, মনে করো আমি ছোট একটা উদাহরণ তোমাদের দেই কিভাবে পিছিয়ে পড়ব। ধরো তুমি চাচ্ছ এই মুহূর্তে তুমি হয়তো অবস্থান করছো হয়তো কোনো একটি জেলায়, ধরে নাও তুমি এই মুহূর্তে অবস্থান করছো রংপুরে, এখন আমি অবস্থান করছি ঢাকায়। এখন তুমি তোমার কোনো একটি বার্তা আমাকে উদ্দেশ্য করে পাঠাবে, তাহলে কিভাবে পাঠাতে পারো? তুমি চাইলে তোমার এই বার্তাগুলো কিন্তু তোমার যেই মোবাইল ফোন আছে সেখানে আমার যদি কন্ট্যাক্ট নাম্বার থেকে থাকে, তুমি চাইলে মোবাইল ফোনে আমার কাছে ফোন করে পাঠাতে পারো, তুমি চাইলে মেসেজ লিখে পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, ফেসবুকে পাঠাতে পারো, ইমেইলে পাঠাতে পারো, তাই না? ধরে নাও তুমি আইসিটির ব্যবহার করবা না, এবার কিভাবে পাঠাতে পারো? অবশ্যই পাঠাতে পারবা। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে চিঠি লিখে আমাকে পাঠাতে হবে, আমার ঠিকানা খুঁজে বের করতে হবে, এরপরে আমাকে চিঠি লিখতে হবে। এবার এই চিঠি আসতে আমার কাছে কিন্তু 2-3 দিন সময় লেগে যাবে। তোমার যে তথ্যটা তুমি আমাকে পাঠাতে চাও বা তোমার যে মনের ভাবটা তুমি আমার সাথে শেয়ার করতে চাও, এইটা তুমি চাইলে নিমিষেই মোবাইলে হয়তো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারো, আবার চাইলে তুমি 2-3 দিন সময় নিয়েও এইভাবে পাঠিয়ে লিখে দিতে পারো। কোনটা তোমার জন্য বেশি সহজ হবে? অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখে পাঠানোটা বা আমাকে ফোন করে আমার সাথে কথা বলাটা তোমার জন্য বেশি মানে সহজতর হবে কি না? তাহলে এইখানে কিন্তু সেই কথাটাই বলছে যে তো আমাদের জীবনে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি যদি আমরা ব্যবহার না করি তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব। মানে একেবারে সম্ভব হবে না কোনো কাজ, বিষয়টা এরকম নয়, পিছিয়ে পড়বো আমরা। এই যে আমাদের তোমার এই তথ্যটা আমার কাছে পৌঁছাতে 2-3 দিন দেরি হয়ে গেল, তাহলে আমরা পিছিয়ে পড়লাম না? অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আমাদের সঠিকভাবে করতে হবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে অনেক সহজ করে ফেলতে পারি। গত উদাহরণ থেকে কিন্তু তোমরা বুঝে নিতে পারো যে কতটা সহজ করতে পারি। আগে যেই কাজ করতে দিনের পর দিন লেগে যেত সেই কাজগুলো ছিল নিরস, আনন্দহীন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সেই কাজগুলো আমরা চোখের পলকে কিন্তু করে ফেলতে পারছি, নিরস এবং আনন্দহীন কাজগুলো, ঠিক আছে। বাড়তি সময়টুকু আমরা চাইলে আনন্দ করে বিনোদন করে কিন্তু আমরা কাটাতে পারি। তাই এই যুগের মানুষ অনেক বেশি কর্মদক্ষ, অনেক কম সময়ে তারা অনেক বেশি কাজ করে ফেলতে পারে। দ্যাট মিনস এখনকার যুগের মানুষ হচ্ছে অনেক স্মার্ট। কেন স্মার্ট পিপল? কারা? যারা কম সময়ে বেশি কাজ করতে পারবে, কম পরিশ্রমে যারা বেশি কাজ করতে পারবে তারাই কিন্তু স্মার্ট পিপল। তাহলে এই স্মার্ট পিপল কিন্তু সম্ভব হয়েছে স্মার্ট ডিভাইসগুলোর মাধ্যমেই। আর স্মার্ট ডিভাইসই কিন্তু মূলত আইসিটির প্রতিনিধি, তাই নয় কি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আইসিটি কিন্তু মূলত আমাদের জীবনকে সহজ করেছে, আমাদের স্মার্ট পিপল হিসেবে গড়ে তুলেছে। প্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা যে শুধুমাত্র আমাদের নিজের জীবনকেই সহজ করতে পারি বিষয়টা কিন্তু তা নয়, আমরা আমাদের দেশটাকেও পাল্টে ফেলতে পারি এই আইসিটির ব্যবহারের ফলে। এক সময় মনে করা হতো তেলের খনি, লোহার খনি বা সোনা রূপার খনি কিংবা বড় বড় কলকারখানা হচ্ছে পৃথিবীর সম্পদ। তাই যে দেশে এইগুলো বেশি আছে, এই যে তেলের খনি বেশি আছে বা এই সোনার খনি বেশি আছে বা এই মানে এই যে সোনা রূপা এইগুলো বেশি আছে, দৃশ্যমান যে সম্পদগুলো যেগুলো বেশি আছে সেইটা হচ্ছে সম্পদশালী দেশ। একসময় এইটাই ভাবা হতো।
কিন্তু এখন এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে। কিভাবে পাল্টে গেছে? এখন মনে করা হয় জ্ঞান হচ্ছে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম সম্পদ। কোনটা সবথেকে শ্রেষ্ঠতম সম্পদ? জ্ঞান। তাহলে আর যে দেশের মানুষজন লেখাপড়া শিখে শিক্ষিত, যারা জ্ঞান চর্চা করে, সেই দেশ হচ্ছে সম্পদশালী দেশ। যারা লেখাপড়া করছে তারাই জ্ঞানী, তাদেরই সবথেকে মানে উন্নত যেই সম্পদ সেইটা আছে। উন্নত সম্পদ কোনটা? জ্ঞান। যে লেখাপড়া করছে তার জ্ঞান বৃদ্ধি হচ্ছে, তাহলে সে সম্পদশালী হচ্ছে। বুঝতে পারলাম? প্রিয় শিক্ষার্থী, তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞান জন্ম নেয়। জ্ঞান কোথা থেকে জন্ম নেয়? তথ্যের চর্চা আর বিশ্লেষণ। একটা তথ্য আমি ওই যে পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে? তথ্য এবং উপাত্ত মনে আছে? উপাত্ত কি? নিশ্চয়ই মনে আছে। উপাত্ত থেকে কি আসে? তথ্য, ইনফরমেশন, তাই না? যেটা থেকে কি আসে? ইনফরমেশন। যেটা মানে কি? উপাত্ত। উপাত্ত থেকে কি আসে? ইনফরমেশন বা তথ্য। সেই তথ্য যখন আমি কি করছি? চর্চা করছি, সেই তথ্যকে আমি বিশ্লেষণ করছি, সেখান থেকে কি আসে? নলেজ বা জ্ঞান। মনে আছে নিশ্চয়ই তোমাদের? সেই কথাটা আবার বলছি যে তথ্য, সেই তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞানের জন্ম নেয়। তাই যে দেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে তথ্যকে সংগ্রহ করতে পারে, বিশ্লেষণ করতে পারে, সেই দেশই হচ্ছে পৃথিবীর সম্পদশালী দেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শেখার দরজা সবার জন্য খোলা। তাই আমরা যত তাড়াতাড়ি এই তথ্য প্রযুক্তি শিখে নিতে পারবো, তত তাড়াতাড়ি আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো এবং দেশকে অনেক বেশি সম্পদশালী করে আমরা গড়ে তুলতে পারবো। এসো এখন আইসিটির নানাবিধ ব্যবহার, যে ব্যবহারগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, সেই ব্যবহারগুলো আমরা একটু সচিত্র নিজের চোখে দেখব। আইসিটির বিভিন্ন ব্যবহার বিভিন্ন জন করছে। চলো, কি করছে? মোবাইল ফোনে যোগাযোগ করছে। এই ছেলেটা কি করছে? মোবাইল ফোনে যোগাযোগ। এটা কিসের ব্যবহার? আইসিটির ব্যবহার। ভেরি গুড। ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলছে। কিসের ব্যবহার? ডিজিটাল ক্যামেরা। এটা কি ডিভাইস? আইসিটি ডিভাইস। আচ্ছা। ব্যক্তিগত কম্পিউটারে কাজকর্ম করছে। ব্যক্তিগত কম্পিউটার কি? এটা আইসিটি ডিভাইস। টেলিভিশনে দেশ বিদেশের খবর দেখছে। কি ডিভাইস? টেলিভিশন। দিস ইজ অলসো অ্যান আইসিটি ডিভাইস। ওকে, ভেরি গুড। এটিএম থেকে টাকা তুলছে। এই যে আমরা দেখেছিলাম না এটিএম এ টাকা তোলার জন্য, এবং বলেছিলাম এটিএম এ টাকা তোলার শর্ত হচ্ছে এটিএম কার্ড থাকতে হবে এবং অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। তা না হলে কিন্তু তুমি চাইলেই এটিএম কার্ড ঢুকিয়ে দিয়ে টাকা বের করতে পারবা না। তোমার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এটিএম কার্ড থাকতে হবে, মেশিনে যাবা, গোপন নাম্বারটা দিবা, টাকার পরিমাণ লিখবা, অটোমেটিকলি কিন্তু সেখান থেকে টাকা বের হয়ে আসবে। ঠিক আছে? এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে অবশ্যই। ঠিক আছে। ওয়াশিং মেশিন ব্যবহার করছে কাপড় ধোয়ার কাজে। কিসের ব্যবহার? আইসিটির ব্যবহার। ভেরি গুড। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন এসো আমরা একক কাজ করব। এসো, একক কাজটা কি? এই যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটাকে আমরা পর্যালোচনা করব। এই ছবিটাকে আমরা ধরে নাও এখান থেকে দুটি ভাগ করে দিলাম, দুটি পোর্শন হয়ে গেল। এই দুটি পোর্শনকে এখন আমরা কি করব? আমরা একটু পর্যালোচনা করব। ভালো করে পর্যালোচনা করো, পর্যালোচনা করো। আর তোমাদের আইসিটির যে খাতা আছে সে খাতাটা বের করতে থাকো। বের করেছো? নিশ্চয়ই তোমরা বের করেছো। এখন তোমাদের কাজটা কি চলো দেখে নেই। প্রিয় শিক্ষার্থী, এই উপরের দুটি ছবি এখন তুমি ব্যাখ্যা করবে। আইসিটি খাতায় লিখবে যে এই ছবিটা আমি আবার তোমাদের ভাগ করে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে 01, ঠিক আছে? এটা হচ্ছে 02। দুইটি ছবি করে দিলাম। এই 1 নম্বর ছবি এবং 2 নম্বর ছবি দুইটাকে তুমি পর্যালোচনা করবে এবং এই দুইয়ের মধ্যে আসলে কি সম্পর্ক এটা তুমি নিজের ভাষায় ব্যক্ত করবে। 1 পৃষ্ঠার মধ্যে ছোট্ট করে তুমি এর ভিতরে কি বুঝছো 1 পৃষ্ঠার মধ্যে এই ছবিটি পর্যালোচনা করে তুমি কি পেলে সেটা তুমি লিখে ফেলবে। এটার জন্য তোমাদের সময় দিচ্ছি অনলি 5 মিনিটস। 5 মিনিট সময় তোমাদের শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা তোমাদের এই কাজটি শেষ করে ফেলেছো। খাতা কলম বাইরেই আছে তো? সকলের রেডি তো? আরও একটি কাজ আছে। আমি বলেছিলাম যে তোমাদের
আট নাম্বার পাঠের আরেকটি কাজ আছে, যেটা 7 নাম্বার পাঠ কিন্তু অলরেডি আমাদের শেষ। 8 নাম্বার পাঠ এটা তোমাদের নিজের। সব কাজই আমি একা করব নাকি? তোমাদের কিছু করতে হবে না? হ্যাঁ, অবশ্যই করতে হবে। তাহলে 7টা আমি অলরেডি তোমাদের পড়েছি, একটি কাজ আছে তোমাদের বাকি। 8 নাম্বার পাঠটি কি, চলো দেখে নেই। 8 নাম্বার পাঠটা হচ্ছে আমাদের দলীয় কাজ। এখন 4-5 জনের দল করে তোমাদের বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরো আকর্ষণীয় করার ক্ষেত্রগুলো খুঁজে বের করো। কি করবা? 4-5 জনের আগে দল তৈরি করবা। 4-5 জনের দল তৈরি করে তোমার যে বিদ্যালয় আছে সেখানে শিক্ষা কার্যক্রমকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য কি কি করা যেতে পারে সেগুলো তোমরা আগে খুঁজে বের করবা। এই পর্যন্ত হলো। তারপরে কি, এই ক্ষেত্রগুলোকে আইসিটি কেমন করে এই ক্ষেত্রগুলোতে আরো ব্যবহার করা যায় সেটা ব্যাখ্যা করে একটা পোস্টার তৈরি করো। তাহলে মূল কাজটা তোমাদের কি, এরকম একটা পোস্টার তৈরি করা। ঠিক আছে, এই যে একটা পোস্টার, এইরকম একটা পোস্টার তৈরি করা। এই পোস্টারে তোমাদের এখানে একটা শিরোনাম দিতে হবে। 4-5 জন মিলে দল হয়ে অবশ্যই করবা। এখানে শিরোনাম দিতে হবে, এখানে লিখতে হবে যে মানে কোন কোন ক্ষেত্রগুলো আছে, এই ক্ষেত্রে কি কি মানে আমাদের কাজ করা যেতে পারে, এগুলো এইভাবে আমরা পোস্টারে লিখব। ঠিক আছে, চাইলে আমরা এখানে বিভিন্ন রকম ছবি সংযোজন করতে পারি। এই হচ্ছে তোমাদের একটা কাজ, তোমরা এই কাজটি করে ফেলবে আজকের সেশনে। এদিকে একটু বের হয়ে গিয়েছে না, এর মুছে দিই। ঠিক আছে, তাহলে এরকম একটা পোস্টার তোমাদের মূলত তৈরি করতে হবে 4-5 জন মিলে। কিসের উপর ভিত্তি করে পোস্টার তৈরি করতে হবে? তোমাদের বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরো আকর্ষণীয় করার ক্ষেত্রে তোমার ক্ষেত্রগুলো আসলে কি কি, এবং এই ক্ষেত্রগুলোতে আইসিটি কেমন করে ব্যবহার করা যেতে পারে তার এটা কি করবা, একটা ব্যাখ্যা দিবা, ব্যাখ্যা দিয়ে একটা পোস্টার তৈরি করতে হবে। এখানে লিখছে কি, একটি শ্রেণী কার্যক্রমে পোস্টার তৈরি করতে হবে। তাহলে আগামী সেশনে তোমাদের মূলত আজকে তোমরা কি করবা, আজকে তোমরা 4-5 জন মিলে আগে দল তৈরি করে ফেলবা। দলটা তৈরি করা হয়ে গেলে তোমরা নিজেরা আলোচনাটা সেরে ফেলবা, পোস্টারটা তৈরি করবা আগামী ক্লাসে। ঠিক আছে, আগামী ক্লাসে সম্মানিত ফ্যাসিলিটেটর যিনি আছেন উনি তোমাদের পর্যালোচনা করবেন, উনি তোমাদের দেখভাল করবেন, তত্ত্বাবধান করবেন। কাজটি কিন্তু তোমাদেরই। কি, আজকে 4-5 জন দলে তোমরা ভাগ হয়ে যাবা, ভালো মতো বুঝে নাও। 4-5 জনের দলে আজকে তোমরা ভাগ হয়ে যাবা। ভাগ হয়ে যে তোমরা এই ক্ষেত্রগুলো কোন কোন ক্ষেত্রগুলোতে শিক্ষা ক্ষেত্রে আরো আকর্ষণীয় করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা আজকে সেরে ফেলবা। কিন্তু পোস্টার তৈরির যে কাজটি আছে সেই কাজটি তোমরা কি করবে, আগামী ক্লাসে করবে। কেন আগামী ক্লাসে করবে? আজকে তো কেউ সাথে করে পোস্টার আনো নাই। আগামী ক্লাসের দিন অবশ্যই সাথে করে পোস্টার পেপার সাথে করে আনবে। প্রত্যেকের আনতে হবে না। এই যে দল তোমরা তৈরি করছো আলাদা করে, এই দলের একজনকে দলপতি বা লিডার তৈরি করবে সম্মানিত ফ্যাসিলিটেটর। এক্ষেত্রে আপনি তাদের সাহায্য করতে পারেন যে কে এই দলের লিডার হবে। এই যে টিম লিডার আছে, সেই টিম লিডার প্রয়োজনে প্রত্যেকের কাছ থেকে, মনে করো 5 জনের দল, 5 জনের দলে 2 টাকা করে তোমরা চাঁদা তুলবে। 2 টাকা করে চাঁদা তুললে কি হবে? 10 টাকা হবে। 10 টাকা হলেই কিন্তু মোটামুটি আমাদের একটি পোস্টার পেপার হয়ে যাবে। এই যে পোস্টার পেপারটা আমরা আনবো, সেইখানে আমরা আমাদের যেই এই যে আমাদের যে কাজটি আছে এই কাজটি আমরা সেরে ফেলবো আগামী ক্লাসে। তাহলে আগামী ক্লাসে আমার কোনো লেকচার হবে না। আগামী ক্লাসে কি হবে? তোমাদের কাজ হবে। আগামী ক্লাসে তোমাদের কাজ হবে। সেটা কত নম্বর? 8 নম্বর পাঠ। তোমাদের এরকম পোস্টার তৈরি করতে হবে, সেটার তত্ত্বাবধান করবেন কে? তোমাদের সম্মানিত ফ্যাসিলিটেটর। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা তোমাদের কাজটি বুঝে নিয়েছো। আজকের সেশনে আমরা কি কি নতুন শিখলাম? আজকের সেশনে নতুন শিখেছি জিপিএস, মাইক্রোওয়েভ, তারপর কি ওয়াশিং মেশিন। এই 3টি জিনিস আমরা নতুন শিখেছি। যা হোক প্রিয় শিক্ষার্থী, আজকের সেশনের পর্যালোচনা আমরা সেরে ফেলি 3টি প্রশ্নের আলোকে। 3টি প্রশ্নের কি কি থাকে, আজকের সেশনের কোন বিষয়টি তোমার ভিতরে নতুন ভাবনা সৃষ্টি করেছে, কোন কোন কাজের জন্য তুমি নিজেকে ধন্যবাদ দিতে চাও, এবং সেশন শেষে তোমার অনুভূতিটি আসলে কি, কেমন অনুভূতি তোমার হচ্ছে। আগামী সেশনে আমাদের কি কি শিক্ষা উপকরণ প্রয়োজন, যে শিক্ষা উপকরণ প্রয়োজন সেই শিক্ষা উপকরণের সবার আগে প্রয়োজন হচ্ছে পোস্টার পেপার। পোস্টার পেপার, সবার আগে পোস্টার পেপার প্রয়োজন। আগামী দিন কিন্তু
এইভাবে পোস্টার পেপার তোমরা সাথে করে নিয়ে আসবে। এছাড়াও আমাদের প্রয়োজন আইসিটির বই এবং খাতা, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার এবং রঙিন কলম, কারণ এইগুলা দিয়েই কিন্তু আমাদের কি করতে হবে, পোস্টার পেপারকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে হবে। ঠিক আছে? ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা কি কি করেছি? আমরা শুরুতেই শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি, আইসিটির গুরুত্ব সম্পর্কে জেনেছি, একক কাজ করেছি, বাড়ির কাজ বুঝে নিয়েছি, আত্মপর্যালোচনা করেছি এবং দলগত যেই কাজটি আছে আগামী সেশনে আমাদের করতে হবে সেই কাজটিও আমরা বুঝে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আগামী সেশন তোমাদের অনেক বেশি আনন্দের হবে, উপভোগ্য হবে, নিজেরা নিজেদের মতো সেশন পরিচালনা করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।